সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো অপরিবর্তিত অবস্থায় আছে। রোববার দুপুরে এমনটা জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তাঁর মায়ের খোঁজ খবর রাখছেন। উপযুক্ত সময়েই তিনি দেশে ফিরবেন। দলের প্রধান অসুস্থ থাকায় বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আরো জানাচ্ছেন মাহিলা ইসলাম। গত 23 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, হৃদরোগ ও আর্থাইটিসের সমস্যায় ভুগছেন। 27 নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। সেখানে নিবিড়ভাবে তার চিকিৎসা চলছে। এদিন দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিতই রয়েছে। বেগম জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার মায়ের খোঁজ খবর রাখছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়েও কথা বলেন রিজভী। দলের আরও নেতৃবৃন্দ আছে, সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন। কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন, এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, দলীয় শীর্ষ নেতা অসুস্থ থাকায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। এদিকে এভারকেয়ার হাসপাতালে প্রতি মুহূর্তে উদ্বিগ্ন নেতাকর্মীরা বেগম জিয়ার খবর নিতে ভিড় করছেন। তারা বলছেন, দ্রুতই দলের প্রধানের সুস্থতা কামনা করেন তারা। সবাই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আছি। দিন যাবৎ উনি হাসপাতালে আছেন এবং চিকিৎসা চলছে। দেশি বিদেশি সকল চিকিৎসকরা এটা নিয়ে কনসার্ন। বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। আগে যেভাবে শুনেছেন বর্তমান স্থিতিশীল অবস্থা আছে। তবে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ করা হয়েছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসনকে দেখতে আজও বেশ কয়েকজন দলীয় নেতা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তারা দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ নেন। দর্শক, হাসপাতালের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। শফিকুল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে চাইছি। কেমন আছেন তিনি, কি বলছেন তার চিকিৎসকরা? বুশরা, সবশেষ যে তথ্য ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, তার পক্ষ থেকেই সবশেষ ব্রিফিংটি এখানে করা হয়েছিল এবং তিনি যেমনটি বলেছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণ আগে খবরে সেটি আপনি জানাচ্ছিলেন এবং এর পরবর্তীতে নতুন কোনো আপডেট এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে আজ বিকেলে বিএনপির নয়াপল্টনের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ম্যাডাম বেগম খালেদা জিয়ার যে সবশেষ আপডেট সেটি আমাদেরকে জানিয়েছেন। তিনি যেমনটি বলেছিলেন যে 27 নভেম্বর বেগম খালেদা জিয়াকে যে সিসিইউতে নেওয়া হয়েছিল, পরবর্তীতে যেই অবস্থা তার ছিল তার থেকে খুব একটা উন্নতি হয়নি, তবে অবনতিও হয়নি। এটি হচ্ছে তার সবশেষ অবস্থা। এবং দেশের বাইরে চিকিৎসার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যেই ধরনের প্রস্তুতি নেওয়া দরকার বা পরিবারের পক্ষ থেকে তার যে এয়ার অ্যাম্বুলেন্স সহ যেসব জায়গায় তার চিকিৎসা অতীত হয়েছে, ভবিষ্যতে যদি সেখানে নেওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে যেখানে নেওয়া হবে তাদের সব ধরনের যোগাযোগ সম্পন্ন করে রাখা হয়েছে। চিকিৎসকদের তাদের যে সবশেষ আপডেট, তারা যখন সিগন্যাল দিবেন তার পরবর্তীতে আসলে তাকে বিদেশে নেওয়া উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত তার শারীরিক যে অবস্থা সেটি দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি এখনো তার নেই, সেটি চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছিলেন সবশেষ তথ্য। এর বাইরে যদি বলতে হয় যে আজকেও আমরা সকাল থেকে যে অবস্থা দেখতে পেয়েছি, দলীয় নেতাকর্মীদের সেরকম উপস্থিতি না থাকলে উৎসুক মানুষ এই হাসপাতালের সামনে এসে ভিড় করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বা এই উৎসুক মানুষ যারা তাদের ভিড় এড়িয়ে চলার জন্য। তবে সেটি
আজকে তুলনামূলক কিছুটা কম হলেও ভিড় এখানে রয়েছে, উৎসুক মানুষের ভিড় আমরা বেশি দেখতে পাচ্ছি, দলীয় নেতাকর্মীদের উপস্থিতি সেরকম নেই। তবে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এই বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গত 3 দিন ধরেই আমরা দেখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আসছেন এবং তার শারীরিক অবস্থার সবশেষ যে খোঁজখবর সেগুলো তারা নেওয়ার চেষ্টা করছেন। সবশেষ আপডেট যদি বলতে হয়, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং দেশি বিদেশি চিকিৎসকদের যে সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড, সেই বোর্ড তার সার্বিক তত্ত্বাবধানে তার সেই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর বাইরে নতুন কোনো তথ্য এখনো পর্যন্ত এখান থেকে দেওয়ার মতো আসলে নেই বুশরা, তবে আমরা অপেক্ষা করছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল হক, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ সম্পর্কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। রোববার কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিকায় আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা জানান। নাদিয়া শারমিনের প্রতিবেদন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজের একটি পোস্ট, সেই পোস্টের বিষয়বস্তু নিয়ে এই আলোচনা সভাতেও প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন, সেটা আমরা সবাই জানি, পত্রিকাতেও এসেছে। আমার জ্ঞান এই পর্যন্ত। আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। নন রিটার্নি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্স্যাক্টলি এই শব্দটা আমি কখনো না, হতে পারে, কিন্তু একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে দেশে ফিরতে চাইলে তার কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কেও জানান উপদেষ্টা। এটা নিয়ম হচ্ছে, যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ওনার নিজের ব্যাপার। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি। আসন্ন নির্বাচনে উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ বাদে কেউ নির্বাচনের আগ্রহ প্রকাশ করেনি বলেও জানান তিনি। আসিফ মাহমুদ, রাজীব ভূঁইয়া, আর কেউ বলেননি। আমিও জানি না যে আরও কেউ নির্বাচন করবেন কিনা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। জেলখানায় অপচিকিৎসার কারণেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন অবনতি হয়েছে। রোববার এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সারেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, উগ্র সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিলে পরিস্থিতি স্বৈরাচারী আমলের চেয়েও ভয়ঙ্কর হবে। এদিন বেগম জিয়ার সুস্থতার কামনায় দোয়া মাহফিল করে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। পল্টনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীরা দ্রুত বেগম জিয়ার আরোগ্য কামনা করেন। এখানে বিএনপির নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন, স্বৈরাচারী আমলে জেলখানায় অপচিকিৎসা দেওয়া হয়েছে বেগম জিয়াকে। তিনি আরো বলেন, দেশ যখন গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে, তখনই একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। 17 বছর পর আবার যখন আমরা গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছি, ওই সময় আরো অন্য একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা দেশি বিদেশি মদত পুষ্ট হয়ে এই দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দোয়া মাহফিলে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান নিয়ে সতর্ক করেন। ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতনের কাহিনী আমরা বুঝছি, কিন্তু সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথা চড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি। এই গোষ্ঠীর হাত থেকে দেশকে রক্ষা করতে গণতন্ত্রের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। দেশের মানুষকে, দেশের মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে
গণতন্ত্রের বিকল্প নাই। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এমন খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে, পাকিস্তানের সংবাদ মাধ্যম জি নিউজ, মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম খালেদা জিয়ার অসুস্থতার খবর প্রকাশ করেছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক, হাসপাতালে ভর্তি শিরোনামে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাতে গণমাধ্যমটি জানায় ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন শিরোনামে সংবাদে জানিয়েছে, ৩ বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়াকে শেখ হাসিনার সরকার দুর্নীতির অভিযোগে কারাদণ্ড ও চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। হাসিনার ক্ষমতাচ্যুতির পরপরই গত বছর তাকে মুক্তি দেওয়া হয়। পাকিস্তানের জিও নিউজ শিরোনামে জানায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক। ২৩শে নভেম্বর ফুসফুসে সংক্রমণের লক্ষণ নিয়ে ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ইন্ডিয়া টুডে জানায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলেও জানায় গণমাধ্যমটি। অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা, বিএনপি নেত্রী খানিক সুস্থ হলেই ডাকা হবে এয়ার অ্যাম্বুলেন্স, এই শিরোনামে নিউজ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। এদিকে হিন্দুস্তান টাইমস শিরোনামে জানায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক। খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটজনক উল্লেখ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, তিনি হৃদরোগ, লিভার ও কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ এবং চোখের সমস্যায় ভুগছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক খালিজ টাইমসও খালেদা জিয়া বিভিন্ন রোগে ভুগছেন বলে জানায়। গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সব ব্যবস্থা রাখা হলেও পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে দেশের বাইরে নেওয়া যাচ্ছে না। শারমিন স্বপ্না, ৭১। রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায় জামায়াত ইসলামী। দলটির আমির শফিকুর রহমান বলেছেন, যে কোনো ইস্যুতে আশ্বাস নয়, তা বাস্তবায়নও করবেন তারা। জামাত ক্ষমতায় গেলে কোনো দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে হবে না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। অগ্রগতি নাই। দেশের প্রান্তিক পর্যায়ের ২০০ স্বাস্থ্যকর্মীকে নিয়ে সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। মহাখালীর বিএমআরসি ভবনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি দূর করতে জামায়াত বদ্ধপরিকর। আমাদের দেশের মানুষ অনেক ভালো, আমাদের মতো কিছু রাজনীতিবিদ অনেক খারাপ। এই অনেক খারাপদের কারণে ভালো মানুষগুলোর জন্য ভালো একটা দেশ, একটা পাটাতন, একটা বীজতলা আমরা তৈরি করতে পারিনি। এই জায়গায় আমাদের কমিটমেন্ট, ওই খারাপ যেগুলা দুর্নীতি পরায়ণ, তাদের আমরা ডাল ধরে টান দিব না, পাতাও ছিড়ব না, ওদের রুট আমরা ধরে টান দিব, মূল ধরে টান দিব, যাতে মূল থেকে দুর্নীতিকে উপড়ে ফেলা যায়। জামায়াত শুধু আশ্বাসের রাজনীতিতে বিশ্বাসী নয় মন্তব্য করেন জামায়াতের আমির। সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। বললেন তাহলে কি আমাদের বলার অধিকার কেড়ে নেবেন? না না, বলার অধিকার কেড়ে নেব না, বলার দরকার পড়বে না ইনশাআল্লাহ। সরকারের দায়িত্ব হচ্ছে, যারা যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে, তার হাতে পৌঁছে দেওয়া। পুরুষতান্ত্রিক সমাজে এখনো নারীদের নিজস্ব সত্তা তৈরি হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। মাকে ছাড়া কোনো সভ্যতা, কোনো সিভিলাইজেশন অকল্পনীয়। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। উত্তরের অবহেলিত জনপদ নাটোর। একসময় নাটোরের রানী ছিলেন ভবানী, তখন নাটোর ছিল রাজধানী।
কালের বিবর্তনে সেই নাটোর আজ অবহেলিত, কিন্তু এবার নাটোরের নারীরা চান তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করবে এমন নেতাকে ভোট দিতে। নাসিম আলীর ছবিতে আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ। নারীদের কর্মবান্ধব কোনো পরিবেশ নেই নাটোরে, তাই এবার নাটোরের নারীরা এমন প্রার্থীকে ভোট দিতে চান যারা তাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। শুধু আশ্বাস বা প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে নারীরা চান দৃশ্যমান উদ্যোগ। নাটোর জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 15,29,419 জন, যার মধ্যে নারী ভোটারই 7,68,698 জন। এই জেলায় পুরুষ ভোটারের চাইতে নারী ভোটার কিছুটা বেশি, তাই নারীরা এবার তাদের ভোট দেখে শুনে দিতে চান। আগামী নির্বাচনে একজন নারী হিসেবে আমি চাবো যে নির্বাচনে নারীর যে অংশগ্রহণের শতাংশটা এটা একটু বৃদ্ধি করা দরকার। এখনো এখানে শিক্ষার হার অনেক কম, যেহেতু তৃণমূল পর্যায়ে আমার যাইতে হয় গ্রাম পর্যায়ে। আসলে আমরা এমন সরকার চাই যেটা সর্বোপরি নারী পুরুষ সবার জন্যই ভালো হবে এবং ওভারঅল সব দিক থেকে প্রোগ্রেসিভ হবে। পলাশীর যুদ্ধে যখন পুরুষ রাজারা নবাবের বিরোধিতা করেছিল তখন রানী ভবানী নবাবকে সৈন্য পাঠিয়েছিলেন। তাই নাটোরের রানী ভবানীকে হাজার বছরের মধ্যে দূরদর্শী নারী নেত্রী হিসেবে স্বীকৃতি দেয় ইতিহাস। সেই অঞ্চলের নারীরা রাজনীতি আর কর্মজীবনে পিছিয়ে থাকতে চান না। দলগুলোর কাছে তাই নারী সংসদীয় আসন বাড়ানোর দাবি তাদের। প্রথমবার ভোট দেব, আমার প্রত্যাশা হচ্ছে নারীদের নিরাপত্তা, সরকার যেন সবার জন্য কাজ করে। আমরা নাটোরের নারীরা যেন উদ্যোক্তা ভালোভাবে হতে পারি, সেটাতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেটা নিয়ে তারা যেন আমাদেরকে সুব্যবস্থা দেয়। আমরা চাইবো যে আসবে সে যাতে আমাদের নারীদের একটু দেখে, আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি, কোনো সমস্যা যাতে না হয়। নাটোরের নারীরা চান এমন শিল্প কলকারখানা যেখানে শুধু নারীরাই কাজের সুযোগ পাবেন। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। স্বদেশ ভাবনাকে বিষয় করে বিজয়ের মাসে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করবে ছায়ানট। রোববার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, গত বছরে যাত্রা করা এই প্ল্যাটফর্ম আরও বিস্তৃত পরিসরে প্রবেশ করবে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৭১ অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানে যে সুর, যে গান প্রাণে লাল সবুজের প্রত্যয় এনেছিল, সেই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গেল বছরের বিজয়ের মাসে সেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই আত্মপ্রকাশ করে ছায়ানট ডিজিটাল মাধ্যমে। ছায়ানটের এই দূরশিক্ষণ উদ্যোগটি শুধু গান শোনা নয়, মননেও পৌঁছে দেবার চেষ্টা। এই এক বছরে আমাদের প্ল্যাটফর্ম তৈরি করেছে এমন একটি পরিসর যার ভর কেন্দ্র শিল্প। আত্মপরিচয়ের সন্ধানে বরাবরই ছায়ানট বিনির্মিত হয়েছে। প্রতিষ্ঠানের ডিজিটাল আত্মপ্রকাশও তেমনই এক সন্ধিক্ষণে। যখন আঘাত এসেছে ভাষা ও সংস্কৃতির উপর, তখন সঙ্গীতকে অবলম্বন করে বাঙালি জাতিসত্তা যেন সর্বসাধারণ ধারণ করে, সেই লক্ষ্য নিয়ে ছায়ানটের যাত্রা শুরু। আজকেও আমরা বলতে পারি অন্তত কয়েক দশক ধরে এই আঘাতটি পুনরায় দৃশ্যমান হচ্ছে। দ্বিতীয় বছরের বিষয়ে আরও গবেষণাধর্মী কন্টেন্ট, আর্কাইভ ভিত্তিক উপস্থাপনা যুক্ত হয়েছে। কিছু বিশেষ প্রকল্প যা আমাদের সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে। বিজয় দিবসের ভাবনার ব্যাপারটা, সেখানে আমরা অবশ্যই স্বদেশের গানগুলোকে বিশেষভাবে দেওয়ার চেষ্টা করব এবারে। ছায়ানট বিশ্বাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিসীম শক্তি ও সম্ভাবনায় তাদের শিল্পিত প্ল্যাটফর্ম সমাজে আলো ছড়িয়ে দেবে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। দর্শক, বিডিআর বিদ্রোহের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন নিয়ে এই মুহূর্তে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। So what's the problem to make it up?
No problem. No problem. There is no. Why don't you share the findings, the core findings of the? We have no problem in sharing with you the findings. কিন্তু কথাটা হলো যে আমরা টপের লাভ বলবো, কিন্তু নিচে যারা জড়িত আছে যেমন মনে করেন সেগুলো না আমরা বলতে চাই না। এক নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর, এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। বাকি আপনারা মন্ত্রণালয়ে আপনি যান, তাদের সঙ্গে কথা বলেন এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশন দেইনি আমরা আপনারা পেতে পারবেন সেটা। এই বিডিআর কার্নেসটা কেন হলো এর অনেকগুলো কারণ, এক কথা বলা যাবে না, এটা অনেকগুলো কারণ আছে। এক হলো যে বিডিআর এর মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা, তারপরে বিডিআর সব তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআর এটার সঙ্গে এটা যায় না, তো সেইগুলো জিনিস ছিল। এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।